হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 11 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা 3D ধাতব মৌলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, 3D আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে 3D ধাতব মৌলের উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। টপিকটা কি আমাদের 3D ধাতব মৌলের উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ব্যাখ্যা। ও স্ফুটনাঙ্ক। ঠিক আছে, 3D ধাতব মৌলের উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। ওকে, এই 3D ধাতব মৌল কারা জানো? এই 3D ধাতব মৌল কারা? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব্দি মৌলগুলো। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম থেকে এই জিঙ্ক অব্দি মৌলগুলো হচ্ছে কি 3D ধাতব মৌল। ঠিক আছে, ওকে, এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে জানো? ধাতুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি থাকে ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়, এবং এই ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হয় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত বেশি শক্তিশালী হয়, তত বেশি হয়। ঠিক আছে, তাহলে তুমি কি বুঝলা ভাই? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করতেছে? ধাতব বন্ধনের উপর নির্ভর করতেছে, তাই তো? ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত বেশি হবে। আর এই ধাতব বন্ধনটা কিসের উপর নির্ভরশীল ভাই? ধাতুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রনের প্রতি। ঠিক আছে, ধাতুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি হবে ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হবে, এবং এই ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত বেশি হবে। ঠিক আছে, দেখো আমি কথা দুইটা লিখে দিই। ধাতুতে সঞ্চরণশীল সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি, ধাতুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন ধাতুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি থাকে ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়। বিজোড় ইলেকট্রন যত বেশি থাকে ধাতব বন্ধন তত বেশি কি হয় ভাই? শক্তিশালী হয়। ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়। ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়। ঠিক আছে ভাই, ধাতুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি থাকে ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কথা। আর একটা কথা হচ্ছে কি ভাই? ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। ঠিক আছে, ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হয় ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। ঠিক আছে, ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হয়
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত বেশি হয়, তত বেশি হয়। ঠিক আছে ভাই, ধাতুতে সঞ্চারণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি থাকে ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়, এবং এই ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হয়। ঠিক আছে, ওকে। 3D ধাতব মৌলের আমরা গলনাঙ্ক গুলো দেখবো। হ্যাঁ, দেখো আমরা গলনাঙ্ক গুলো এই সাইডে লিখবো। গলনাঙ্ক, এই স্ক্যান্ডিয়াম যে মৌলটা আছে ভাই এটার পারমাণবিক সংখ্যা কত? 21, তাই না? স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। ওকে, দেখো স্ক্যান্ডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাসটা করি আমরা আর্গন অবধি লিখবো, তাই তো? তারপর লিখবো কি 3d1 4s2, তাই না? কি লিখবো আমরা? 3d1 4s2। আগে আর্গন অবধি লিখতে হবে আমাদের। হ্যাঁ, আর্গন 18, তাই তো? ওকে, তারপর আমরা কি লিখবো? তারপর আমরা লিখবো 3d1 4s2। ঠিক আছে, দেখো আমি লিখে দেই। 3d1 আর কত ভাই? 4s2। ঠিক আছে, এটাই তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আর সামনে কি হবে ভাই? আর্গন হবে, তাই না? ওকে, 18, এখানে দুইটা 20টা, আর এখানে একটা ইলেকট্রন 21টা, তাই না? ঠিক আছে, দেখো 3D এই ডিতে অরবিটাল কয়টা হয় ভাই? ডিতে অরবিটাল 5টা হয়, এবং এস এর অরবিটাল কয়টা? একটা। ঠিক আছে, ওকে, দেখো আমরা বক্স করে ফেলি। ডিতে কয়টা হয়? 5টা। ডিতে অরবিটাল 5টা হয়, এবং এস এর জন্য অরবিটাল কয়টা হয়? একটা হয়। ঠিক আছে, দেখো উপরে আমরা 3D লিখলাম, আর এখানে লিখলাম 4s। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো ডিতে ইলেকট্রন কয়টা হবে ভাই? ডিতে ইলেকট্রন একটা, এবং 4s এ কয়টা আছে? 2টা আছে, তাই তো? তাহলে আমরা ডিতে ইলেকট্রন একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর 4s এ কয়টা আছে? 2টা আছে। এই যে একটা এইভাবে ঘড়ির কাঁটার দিকে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে ভাই, এই স্ক্যান্ডিয়ামের গলনাঙ্ক হচ্ছে 1541। ঠিক আছে, 1541 ডিগ্রি সেলসিয়াস। দেখো এইদিকে গলনাঙ্ক গুলো লিখবো। 1541 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই স্ক্যান্ডিয়ামে বিজোড় ইলেকট্রন কয়টা আছে ভাই? একটা আছে। ঠিক আছে, এই জন্য এটার গলনাঙ্ক হয়েছে কত? এত। আমাদের এই গলনাঙ্ক গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ ব্যাখ্যার সময় গলনাঙ্ক সহ বলতে হবে। ঠিক আছে, স্ক্যান্ডিয়ামের পরে মৌলটার নাম কি ভাই? টাইটেনিয়াম, তাই তো? ওকে, টাইটেনিয়াম। দেখো আমরা এখানে লিখলাম টাইটেনিয়াম। টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? এই টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। এই টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এই টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22, তাই তো? এই টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা 22। ওকে, দিলাম আমরা টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা 22। এটার ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা, এটার ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 3d2 হবে এবং 4s2 হবে, তাই তো? কারণ 18 আর্গন অবধি দিব 18, তারপর আরো 4টা লাগবে, তাই তো? 4টা থেকে 2টা যাবে 4s এ, এবং 2টা যাবে 3d তে। 3d2 4s2। ঠিক আছে, ওকে। আসো আমরা এগুলো এটার কি করি? অরবিটাল আঁকাই, বক্স। ডিতে ভাই অরবিটাল কয়টা? 5টা।
ঠিক আছে, এবং 4s এ কয়টা? 4s এর জন্য অরবিটাল একটা। দেখো তাহলে ডিতে আমরা কয়টা দিব ভাই? কয়টা ইলেকট্রন দিব? দুইটা ইলেকট্রন দিব, তাই তো? কিন্তু দুইটা ইলেকট্রন আমরা একটা বক্স একটা ঘরেই দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ আমরা জানি কি ইলেকট্রন গুলো আগে কি হবে, অযুগ্ম ভাবে প্রবেশ করবে, ঠিক আছে, সিঙ্গেলে প্রবেশ করবে। পরে যদি আবার উল্টো আসতে হয় তখন এইভাবে দিয়ে যাব। হ্যাঁ, ইলেকট্রন প্রথমে কি হয়, অযুগ্ম ভাবে প্রবেশ করবে। এই দেখো অযুগ্ম ভাবে প্রবেশ করবে, ঠিক আছে। এই যে 3D তে আমরা দুইটা দিয়ে দিয়েছি, আর 4s এ কয়টা? দুইটা। এটা যেহেতু বক্স 3D তে অরবিটাল একটা, তাই এটা এইভাবে হবে, ঠিক আছে। একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে, একটা বিপরীতে, ঠিক আছে। দেখো এবার একটু খেয়াল করে দেখো, এই টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হয়, অযুগ্ম ইলেকট্রন কি হয়, দুইটা আছে, তাই তো? স্ক্যান্ডিয়ামে একটা ছিল, এই টাইটেনিয়ামে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে ভাই? দুইটা আছে, ঠিক আছে। অর্থাৎ কি বিজোড় ইলেকট্রন দুইটা আছে। তাই আমরা কি জানি, বিজোড় ইলেকট্রন যত বেশি থাকে ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়, আর ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হয়, তাই তো? তাই স্ক্যান্ডিয়ামের তুলনায় টাইটেনিয়ামের গলনাঙ্ক বেশি হবে, সেটা হচ্ছে 1668। 1668 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে ভাই। কারণ কি, স্ক্যান্ডিয়ামে বিজোড় ইলেকট্রন একটা ছিল, টাইটেনিয়ামে দুইটা, তাই বিজোড় ইলেকট্রন যত বেশি থাকবে গলনাঙ্ক তত স্ফুটনাঙ্ক তত বেশি হবে, ঠিক আছে। এবার আমরা ভ্যানাডিয়ামে আসি। ভ্যানাডিয়াম, এই ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 23, 23, তাই তো? এবার 3D তে ইলেকট্রন কয়টা যাবে ভাই? 3D তে যাবে 3টা, ওকে। এবং 4s এ কয়টা যাবে? দুইটা, কারণ আর্গন হচ্ছে 18, 4s এ দুইটা 20টা, আর 3D তে 3টা, এই হচ্ছে 23টা ইলেকট্রন, ঠিক আছে ভাই, ওকে। দেখো এদের আমরা অরবিটাল বক্স আঁকাই, অরবিটাল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর 4s এ কয়টা দেবো আমরা? ঠিক আছে। দেখো আমরা এবার ইলেকট্রন গুলো দিয়ে দিব। 3D তে কয়টা ইলেকট্রন দিব? 3টা। হ্যাঁ, ইলেকট্রন গুলো কি করবে, অযুগ্ম ভাবে প্রবেশ করবে, এই যে করেছে। আর 4s এ দুইটা, তাই না? দেখো এইখানে আবার কি আছে, সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন বেশি আছে, তাই কি হবে, টাইটেনিয়ামের তুলনায় এই ভ্যানাডিয়ামের গলনাঙ্ক বেশি হবে। সেটা কত? 1920 ডিগ্রি সেলসিয়াস। এই গলনাঙ্ক গুলো একটু মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, 1920 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই গলনাঙ্কের মানগুলো একটু মনে রাখবেন। দেখো আমরা এবার ক্রোমিয়ামে চলে যাই। হ্যাঁ, ক্রোমিয়াম কত? 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, ঠিক আছে। এবার কি হবে, আর্গন তো 18, তাই তো? ক্রোমিয়াম আমরা জানি কি ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখায়, তাই তো? 4s এ একটা ইলেকট্রন থাকে এবং 3D তে 5টা ইলেকট্রন থাকে, তাই তো? দেখো 4s এ একটা কেন হইলো ভাই? 4s এ একটা ইলেকট্রন থাকে, আর 3D তে 5টা, কারণ পরমাণুর অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয়, ঠিক আছে। আমরা 4s এ একটা কমাই দিয়েছি এবং 3D তে অর্ধপূর্ণ দিয়েছি, ঠিক আছে। এখানে 5টা আর এখানে একটা 6টা, আর আর্গন 18, এই হচ্ছে 24, ঠিক আছে, ওকে। দেখো এটার আমরা 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা এবং 4s, ঠিক আছে। তাহলে 3D তে আমরা কয়টা ইলেকট্রন নিব? 5টা। হ্যাঁ, প্রত্যেকটা বক্সে কি করব, একটা করে দিয়ে যাব, ঠিক আছে। এবং 4s এ কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। দেখো তো এইখানে এইখানে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 5টা। এদের গলনাঙ্ক কি হওয়ার কথা ছিল, এই ভ্যানাডিয়ামের তুলনায় বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। জানো কিসের জন্য? সমতার জন্য, প্রতিসমতার জন্য, ঠিক আছে। তাই এরা কি ভাই প্রতিসম, দেখছো প্রত্যেকটা বক্সে একটা করে ইলেকট্রন আছে, এরা হচ্ছে প্রতিসম, তাই এই ক্রোমিয়ামের গলনাঙ্ক কি হয়েছে, একটু কমে গেছে। সেটা কত? 1875 ডিগ্রি সেলসিয়াস। 1875 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এবার আমরা ম্যাঙ্গানিসে আসি, আসো।
ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত? 25। কত লিখবো আমরা? কত লিখবো বলতো? 3d5 লিখবো এবং 4s2 লিখবো। 3d5 4s2। আর্গন হচ্ছে 18, পরে হচ্ছে 4s এ 2টা 20টা, আর 3d 5টা, এই হচ্ছে 25টা ইলেকট্রন। ওকে, দেখো আমরা তাহলে 3d তে 5টা দিয়ে দিব, ইলেকট্রনগুলো অযুগ্ম ভাবে দিব, আর 4s এ 2টা। ঠিক আছে, এটার ম্যাঙ্গানিসের গলনাঙ্ক কত ভাই? এই ম্যাঙ্গানিসের গলনাঙ্ক কত? 1245 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি, এখানেও প্রতিসম আছে। ঠিক আছে, ইলেকট্রনগুলো প্রতিসম অবস্থায় আছে, এই জন্য কত হবে? 1245। 1245 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার আমরা আয়রন দেখব। আয়রন, আয়রনের পারমাণবিক সংখ্যা 26। কত? 3d তে আমরা কত দিব? 3d6 4s2। ঠিক আছে, ওকে। দেখো কত? 3d তে 6টা ইলেকট্রন দিতে হবে, তাই না? আমরা অযুগ্ম ইলেকট্রন প্রথমে একটা করে দিয়ে যাব, ইলেকট্রনগুলো অযুগ্ম ভাবে প্রবেশ করলো, তাই তো 5টা হয়েছে। আর একটা ইলেকট্রন লাগবে, সেটা আমরা এখানে দিব। ঠিক আছে, আর 4s এর 2টা ইলেকট্রন। দেখো তো এইখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? এইখানে কিন্তু প্রতিসম অবস্থায় নাই, তাই না? এখানে বিজোড় ইলেকট্রন 4টা আছে, তাই তো? তাই আয়রনের গলনাঙ্ক আবার বেড়ে যাবে। সেটা কত? 1536 ডিগ্রি সেলসিয়াস। 1536 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে। এবার আমরা আয়রনের পরে কি আছে? কোভাল্ট। কোভাল্ট দেখব। কোভাল্ট, কোভাল্টের পারমাণবিক সংখ্যা 27। তো আমরা কত দিব? 3d7 দিব এবং 4s2 দিব। ঠিক আছে, দেখো এইখানে না 3d তে কয়টা, 4s এ কয়টা, এটাও তুমি মনে রাখতে পারো, একটা সহজ উপায় আছে। ঠিক আছে, দেখো এই প্রথমটা হচ্ছে জানো কিসের জন্য? এই প্রথম, এই যে 27 নম্বর না, এই প্রথমটা হচ্ছে 4s এর জন্য, আর এই 7 এটা হচ্ছে 3d এর জন্য। ঠিক আছে, এই দেখো এই যে এখানে বাই 222 আছে, দুইটা কি 4s এ, দুইটা 3d তে, এখানে 23 আছে, তাই তো? এই প্রথমটা কার জন্য? 4s এর জন্য। দেখো 4s এ 2টা ইলেকট্রন, 3 আছে এখানে, 3টা হচ্ছে 3d তে। ঠিক আছে, ক্রোমিয়াম একটু ব্যতিক্রম হবে শুধু। ম্যাঙ্গানিসে আসো, ম্যাঙ্গানিসে কি ভাই? 25, তাই তো? এই প্রথমটা কার জন্য? 4s এর জন্য। এবং 5 কার জন্য? 3d এর জন্য। দেখছো, 6 কার জন্য? 3d এর জন্য। 7 কার জন্য? 3d এর জন্য। আর প্রথমগুলো কার জন্য? 4s এর জন্য। ঠিক আছে, তুমি এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, দেখো 27, তাই তো? আমরা এবার কি দিব? এদের ইলেকট্রন গুলো দিব। আর 4s এ 2 দিব। দেখো কয়টা? 7টা ইলেকট্রন, তাই তো? আমরা প্রথমে তাহলে কি দিব? একটা করে ইলেকট্রন দিয়ে যাব। 5টা হয়ে গেল, তাই তো? আরো 2টা লাগে, তাহলে একটা আমরা এদিকে দিব এবং একটা এভাবে দিব, তাই তো? অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে ভাই? 3টা। তাহলে এটার গলনাঙ্ক কি হবে? এটার তুলনায় আর একটু কমে যাবে। ঠিক আছে, সেটা কত হলো? 1495 ডিগ্রি সেলসিয়াস। 1495 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে ভাই, ওকে। এবার কোভাল্টের পরে কি আছে? নিকেল। নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। নিকেল কত? 28।
নিকেল 28, তাহলে এখানে 3D তে কত দিব আমরা 8 দিব, 3D তে 8টা ইলেকট্রন, 4s এ 2টা ইলেকট্রন। ঠিক আছে, ও এখানে আমরা 2টা ইলেকট্রন দেইনি। এবং 4s এ 2টা ইলেকট্রন। দেখো এখানে 3D তে কয়টা 8টা ইলেকট্রন, তাহলে আমরা প্রতিটা বক্সে একটা করে ইলেকট্রন প্রথমে দিয়ে যাব। ঠিক আছে, ওকে আরো কয়টা, 3টা প্রয়োজন তাই তো, তাহলে একটা এখানে দেব, একটা এইভাবে দেব, আর একটা এইভাবে দেব। ঠিক আছে, ওকে। আর 4s এ কয়টা দেব, 2টা। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে অযুগ্ম ইলেকট্রন 2টা আছে, তাহলে এটা অবশ্যই কোভাল্টের তুলনায় নিকেলের গলনাঙ্ক কি হয়ে যাবে, কম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 1453 ডিগ্রি সেলসিয়াস। চোদ্দশো 53 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখো এই নিকেলের পরে কি আছে, কপার। কপারের পারমাণবিক সংখ্যা কত, 29। ঠিক আছে, কপারে কি হবে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দিবে। ঠিক আছে, 4s এ একটা দিব আমরা, 3D তে কয়টা দিব, 10টা দিব। 3D তে ইলেকট্রন দিব 10টা এবং 4s এ দিব কয়টা, একটা। হ্যাঁ, কারণ কি 4s থেকে একটা ইলেকট্রন কমাই দিয়েছে, এটা অর্ধপূর্ণ হয়েছে, এবং 3D তে কয়টা হয়েছে, পরিপূর্ণ হয়েছে। ঠিক আছে, আমরা জানি পরমাণুর পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা 3D তে কয়টা দিব, থ্রি ডিতে দিতে হবে 10টা ইলেকট্রন, তাই তো, আমরা প্রথমে একটা করে দিয়ে যাব। আরো 5টা লাগবে, এই 5টা কি দিব না, বিপরীত দিকে দিব। আর 4s এ কয়টা, একটা। ঠিক আছে, দেখো এখানে কি আছে ভাই, এইখানে অযুগ্ম সিঙ্গেল ইলেকট্রন নাই, তাই তো, বিজোড় ইলেকট্রন নাই, তাই এটার কি হবে, গলনাঙ্ক কমে যাবে। সেটা কত হয়েছে, 1000, কমে কত হয়েছে, 1083। 1083 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে ভাই, ওকে। সর্বশেষকে জিঙ্ক, এই জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত, 30। আমরা এখানে কত দিব, 3D 10, 4s 2। ওকে, দেখো খেয়াল করে দেখো, কয়টা ইলেকট্রন, 3D তে 10টা ইলেকট্রন, প্রথমে আমরা একটা করে দিয়ে যাব, পরে একটা বিপরীত দিকে দিব। ঠিক আছে, এবং 4s এ 2টা। ঠিক আছে, দেখো এখানেও কি আছে, অযুগ্ম ইলেকট্রন নেই। ঠিক আছে, এই জন্য এটার তুলনায় এটার গলনাঙ্ক কি হবে, আরেকটু কমে যাবে, সেটা হচ্ছে কত, 420 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা আরো বেশি পূর্ণ, কত, 420 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাই ছিল কি আমাদের 3D ধাতব মৌলের উচ্চ গলনাঙ্কটার ব্যাখ্যা। ঠিক আছে, কেন ভাই, ধাতুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি থাকে, ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হয়, এবং ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, তত বেশি হয়। ঠিক আছে, দেখো সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন যত বেশি ছিল, গলনাঙ্ক তত বেশি ছিল। ঠিক আছে, মাঝে মাঝে প্রতিসমতার জন্য কি হয়েছে, একটু ব্যতিক্রম ঘটছে। ঠিক আছে, আমরা এটার এবার গ্রাফটা দেখে ফেলি। হ্যাঁ, ওকে, দেখো আমরা গ্রাফটা আঁকাতে চেষ্টা করি। এগুলো একটু মুছে দেই, তাহলে গ্রাফটা সুন্দর হবে। এইদিকে আঁকা, এখানে
দেখো সরি, এগুলো একটু মুছে দিতে হবে। দেখো একটু গ্রাফটা দেখো। ঠিক আছে, আমরা কত করে দিব? 500 করে দেব। এটা দিয়ে যাই। ঠিক আছে, এখানে দিব স্ক্যান্ডিয়াম মানে 21। পরে দেব কত? 22 টাইটানিয়াম, 23 ভ্যানাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোভাল্ট, 28 নিকেল, 29 ওমা 28 29 কপার এবং 30 কে জিঙ্ক। ঠিক আছে, ওকে। দেখো আমরা এদের কি আঁকাচ্ছি, এবার গ্রাফটা আঁকাচ্ছি। ঠিক আছে, দেখো এটা কি? স্ক্যান্ডিয়াম। দেখো আমরা এবার মান দিব, হ্যাঁ 500 করে দেই, 500 করে দেই, তাহলে সহজ হবে। এটা কি? আর এটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কত? 500, 2000 অব্দি দিতে হবে, তাই তো? 500, 1000, 1500, 2000। এটা কত? 500 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস। দেখো গ্রাফটা কিভাবে আঁকাবা। এটা হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো, এই স্ক্যান্ডিয়াম 21 নম্বর মৌল, তাই তো? এটার গলনাঙ্ক কত ছিল?
1541°C, তাই তো? তাহলে এটা কত হবে ভাই? এই 1500 একটু বেশি হবে, তাই না? আমরা ধরলাম কোনটা, এই যেটাতে ধরি, দেখো, উফ, 21, 22, 23, 24, 26, 27, 28, 29, 30, আমরা তো একটা করে ফেলছি। দেখো আমরা একটা করে ফেলেছি, একটা বেশি দিয়ে ফেলছি, মুছে দিলাম আমরা। ঠিক আছে, এটা কত? এখানে 0°C আছে। স্ক্যান্ডিয়াম কত? 21, তাই তো? এটা কতটা ছিল ভাই? 1541°C। তাহলে এটা কি হবে? 1500 একটু বেশি হবে, তাই না? এই যে ধরলাম আমরা এখানে। ঠিক আছে, দেখো পরে কি আছে, এই টাইটেনিয়াম কত আছে ভাই? 1668 আছে, তাই তো? তাহলে এটা কি হবে? আর একটু বেশি হবে, তাই না? ধরলাম এটা এইখানে 1600 এখানে আছে, মানে উফ, 1600 এখানে আছে। ঠিক আছে, পরে কি আছে? ব্যানাডিয়াম কত ভাই? 1920। তাহলে এটা কি হবে ভাই? 2000-এর কাছাকাছি। এই যে 2000-এর কাছাকাছি। ঠিক আছে, পরে কি আছে? ক্রোমিয়াম কত? 1875। এটার তুলনায় এটা কি হবে? একটু কম হবে। এই যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, পরে কি আছে? ম্যাঙ্গানিজ কত? 1245। তাহলে কি হবে? এটা 1000-এর একটু উপরে হবে। এই যে কত দিব আমরা? এটাকে দিব কত? 1245। এই যে 1000, এটার একটু উপরে দিয়েছি। ঠিক আছে, পরে কি আছে? আয়রন কত? 1536। তাহলে কি হবে? এটার থেকে একটু বেশি হবে। এই যে 1536। পরে কি আছে? কোভাল কত? 1495, যেটা কি 1500-র কাছাকাছি। ঠিক আছে, যেটা কি 1500-র কাছাকাছি। এই যে আমরা দিলাম। পরে কি আছে? পরে আছে হচ্ছে কি? কপার। কপ ইস, তো ভুল করে ফেলেছি। 26 নম্বরটা কে ছিল? আয়রন ছিল কত? 1536, তাই তো? পরে কত? কোভাল্ট কত? 27 কত ভাই? 1495, 1500-র কাছাকাছি। হ্যাঁ, পরে নিকেল কত? 1453। এটা তাহলে কি আমরা আর একটু নিচে দিব? 1453, 1453 এখানে দিলাম। এই যে 1453। ঠিক আছে, পরে কি আছে? কপার কত? 1083। তাহলে কি হবে? 1000-এর চেয়ে একটু বেশি হবে। ঠিক আছে, এবং কি জিঙ্ক কত? 500-র চেয়ে একটু কম আছে, 420। কত তাহলে? যে এখানে দিব 420। ঠিক আছে, আমরা এবার এই বিন্দুগুলো কি করব? মিলাই দিব। ঠিক আছে, আমরা এই বিন্দুগুলো এবার মিলাইয়ে দিব।
ঠিক আছে, এটা কত? 1541। তারপর এটা কত? 1668, 1929, 1920, 1875, 1875। ম্যাঙ্গানিজ কত? 1245, 1245। ঠিক আছে। আয়রন কত? 1536। আচ্ছা দিয়েছি। পরে কত? কোভাল্ট কত? 1495, তাই তো? কোভাল্ট কত? 1495, হ্যাঁ, কোভাল্ট 1495। ঠিক আছে। পরে কি আছে? নিকেল 1453, এটা আর একটু কম। এই যে নিকেল 1453। পরে কি আছে? কপার কত? 1083, 1000-এর একটু বেশি। ঠিক আছে। সর্বশেষ কি আছে? জিঙ্ক আছে। ওকে, এই ছিল কি 3D ধাতব মৌলের এদের গলনাঙ্কটার লেখচিত্র। ঠিক আছে। আমরা আগে কি দেখেছি? এদের কি গলনাঙ্ক কম বেশি হয়েছে কেন এটা দেখেছি। এবার আমরা গ্রাফটা দেখে ফেললাম। ঠিক আছে। এই ছিল কি ভাই 3D ধাতব মৌলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ব্যাখ্যা। ঠিক আছে। আশা করি আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।